হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? হ্যালো জি স্যার, স্যার, ইয়েস শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। ওকে, গ্রেট। সো আই গেস অনেকেই সবাই জয়েন করে ফেলেছেন মোটামুটি। তো আমরা শুরু করি। অলরেডি আমি আপনাদের ক্লাসরুমে গুগল ক্লাসরুমে যেটা স্লাইড আপলোড করেছি, যদিও প্রথমটা ইন্ট্রোডাক্টরি, কিছুই না। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি আর কি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, একটা মিনিট। দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক করতেছি। ওকে, সো আমাদের কোর্সের নাম হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমস। তো বেসিক্যালি এখানে আমরা আজকে মানে এই স্লাইডে আমার যা আছে যে সিলেবাস আর বুক, এটা নিয়ে আলোচনা করব। তো এটা একটা 3 ক্রেডিটের কোর্স, আমরা জানি সবাই। সো এখানে বেসিক্যালি আমাদের যা থাকবে আমরা বলছিলাম অলরেডি যে মিডিয়ার আগ পর্যন্ত আমরা ডাটা স্ট্রাকচারের পার্ট পড়াশোনা করার চেষ্টা করব। ডাটা স্ট্রাকচারের মধ্যে অ্যারে হয়তো অলরেডি আপনারা পড়েছেন স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো সেই অ্যারেটা আমরা এখানে একটু ইন ডেপথে শেখার চেষ্টা করব যে কিভাবে অ্যারেগুলা ব্যাকএন্ডে কাজ করে সুন্দর মতো। দেন হচ্ছে এই অ্যারে দিয়ে বিভিন্ন অ্যালগরিদম আছে, লাইক বাবল সর্ট, লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, এগুলো আমরা শিখবো। দেন আরেকটা আমাদের ডাটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে স্ট্যাক। দেন আছে কিউ, দেন আছে লিঙ্ক লিস্ট, দেন ট্রি, দেন হচ্ছে গ্রাফ। এগুলো সবকিছু হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচারের অন্তর্ভুক্ত। এগুলোর অনেক অ্যাপ্লিকেশন টাইপ আছে, এগুলো সবকিছু আমরা এর মাঝখানে শিখবো। আর বিভিন্ন অ্যারে দিয়ে আমরা সর্টিং অ্যালগরিদম এবং সার্চিং অ্যালগরিদমের কিছু জিনিসপত্র আমরা দেখবো। আর হ্যাশিংটা আমরা অ্যালগরিদম পার্ট দেখবো। সো এই হচ্ছে মোটামুটি আমাদের কাজকর্ম। তো এখানে যেটা হয় আমরা সবাই জানি যে একটা মিড এক্সাম হয়, একটা ফাইনাল এক্সাম হয়, আর হচ্ছে সিটি বা ক্লাস টেস্ট বা কুইজ যাই বলেন না কেন, 3-4টা হয়। আর হচ্ছে এই তো সব মিলিয়ে আমাদের কাজগুলো করতে হয়। তো এখানে কিছু গুগল ক্লাসরুম কোড এবং লিঙ্ক তো আছে, এটা যদি আমাদের ক্লাসে না, এটা আগের ওদের জন্য একবার তৈরি করছিলাম। অলরেডি আপনার গুগল ক্লাসরুমে জয়েন হয়ে গেছেন, সো আশা করি এটা লাগবে না। আর হচ্ছে এখানে আমরা মেইনলি ডাটা স্ট্রাকচারের জন্য হচ্ছে যে বইটা ফলো করি সেটা হচ্ছে সিমোর লিপস চুজের বইটা আমরা ফলো করি। আর ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদমের জন্য টিএইচ কোরম্যানের যে বইটা আছে সেটা আমরা মূলত ফলো করে থাকি। ওকে, সো এই হচ্ছে আমাদের কাজ। তো এখান থেকে আমরা যদি নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইড হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচারের বেসিক শুরু করবো আমরা এখন। মানে ডাটা স্ট্রাকচারটা কি সেটা শিখবো। সো নর্মালি যদি চিন্তা করি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন বিভিন্ন ধরনের ডাটা সাজাই, সে হচ্ছে আপনাদের ক্লাসের সবার লিস্ট যদি তৈরি করতে চাই আমরা, তো সেই ক্ষেত্রে কি করি যে করেসপন্ডিং সবার আইডি নেই, নাম নেই, তারপরে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো নিয়ে আমরা একটা লগ বুকের মধ্যে তৈরি করার চেষ্টা করি। তো এখন যদি এরকম করি যে একটা কলামে আমরা আইডি গুলা নিলাম আপনাদের, আরেকটা কলামে নেম গুলা নিলাম। এখন প্রথমে যে মানে আইডি গুলা নিছি, আমরা আইডি গুলা এলোমেলো ভাবে নিছি, নেম গুলা এলোমেলো ভাবে নিছি। অর্থাৎ যেই আইডির পাশে যে নামটা আছে সেটা ওই ব্যক্তির না, অন্য একজনের। এইভাবে যদি অগোছালো ভাবে ডাটাগুলোকে আমরা কালেকশন করি, তাহলে সেই যে একটা ডাটাবেস তৈরি হচ্ছে তার কি কোনো মূল্য আছে বলেন তো? একটা টেবিলে আপনার আইডির পাশে আরেকজনের নাম আছে, আরেকজনের ফোন নাম্বার আছে, তাহলে কি সেই যে ডাটা আমি সাজাইলাম এই ডাটাটা আমার কোনো কাজে আসবে? না স্যার। আসবে না। ডাটাগুলোকে এমন ভাবে সাজাইতে হবে যাতে করে সেটাকে আমি
সুন্দর মতো এফিসিয়েন্টলি ইউজ করতে পারি, যেটা সেটা আমাদের কোনো একটা কাজে আসে, কোনো একটা গোল অ্যাচিভ করার কাজে লাগে। তো এটা এখানে দেখেন বলছে যে a data structure can be defined informally as an organized collection of values মানে data and a set of operations on them। তো এখন অর্গানাইজ কালেকশন মানে তো বুঝলাম যে এটাকে আমার গুছিয়ে রাখতে হবে, আর সেট অফ অপারেশনস মানে কি, বিভিন্ন ধরনের অপারেশনস। সে আমি এখন বলতে চাই যে রোল নাম্বার ধরলাম যে 1003, ওনার হচ্ছে সমস্ত ইনফরমেশন আমার চাই, তাহলে তার মানে আমি কি একটা অপারেশন চালালাম, সার্চ অপারেশন চালাইলাম। এই সার্চ অপারেশনের মাধ্যমে আমি কোনো একটা পার্টিকুলার পার্সনের বা স্টুডেন্টের ইনফরমেশন আমি নিয়ে আসতে পারবো। তো ডাটা স্ট্রাকচারের বৈশিষ্ট্য হইতে হবে এটা যে ডাটাগুলোকে অর্গানাইজ থাকতে হবে এবং যাতে করে এর উপর আমরা বিভিন্ন ধরনের অপারেশন চালাতে পারি। তো আমরা একটু পরে দেখবো যে কি কি অপারেশন এর উপর চালাতে পারি আমরা। দেন কি বলছেন, কম্পিউটার সায়েন্স এ ডাটা স্ট্রাকচার ইজ স্যার একটু ইন্টারাপ্ট করলেন, সো সরি। হ্যাঁ হ্যাঁ শিওর আপনি শিওর। কি ফার্স্ট পেজে আছেন নাকি সেকেন্ড পেজে স্যার? আমাদের এখানে এখনো ফার্স্ট পেজটাই শো করতেছে। ওকে ওকে, এখন ঠিক আছে? এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি, স্লাইড শোতে এটা কাজ করতেছে। ওকে ফাইন, নো সমস্যা, নো প্রবলেম। সো দেখেন আমরা বলছি যে ইন কম্পিউটার সায়েন্স এ ডাটা স্ট্রাকচার ইজ পার্টিকুলার ওয়ে অফ অর্গানাইজিং ডাটা ইন এ কম্পিউটার সো দ্যাট ইট ক্যান বি ইউজড এফিশিয়েন্টলি। ওই যে বললাম যে অর্গানাইজিং, তো বুঝলাম যে সুন্দর করে সাজালে আমাদের ডাটাগুলোকে রাখতে হবে, আর এফিশিয়েন্টলি যাতে ইউজ করতে পারি সেই অনুযায়ী আমাদের ডাটাটাকে সাজাইতে হবে, তাহলে আপনি শুধুমাত্র তাকে ডাটা স্ট্রাকচার বলতে পারবেন। তো এখন আমরা যদি দেখি যে এই যে সাজাবো আমরা, এই সাজানোটা আসলে কিসের বেসিসে সাজাবো, তাই না? বলতেছি সাজায় লিখবো তো কি হবে, তাহলে এটা বেসিক্যালি কি থাকতে হবে যে এটা আমাদের একটা লজিক্যাল আর ম্যাথমেটিক্যাল মডেল থাকতে হবে, যাতে করে আমাদের সেই অর্গানাইজেশনটাকে আমরা ডাটা স্ট্রাকচার বলতে পারি। এখন আপনার বিভিন্ন সময় গোল বিভিন্ন রকম হইতে পারে। সে আপনি যখন কি বলে টিকিট কাটার লাইনে দাঁড়াবেন, তো তখন স্ট্রাকচারটা কিরকম হওয়া উচিত, যে আগে আসছে আমার লাইনে তাকে আগে টিকিট দেওয়া উচিত। যদি এটা না করি সেখানে একটা হট্টগোল বেঁধে যাবে। আবার যদি এরকম বলি যে আমরা যখন শোকেজে প্লেটগুলো সাজিয়ে রাখি, তো যেই প্লেটটা সবার আগে রাখছি মানে নিচে চলে গেছে, তাকে যদি আপনি সবার আগে বের করতে চান তাহলে কি উপরের প্লেটগুলো ভেঙে যাওয়ার একটা চান্স আছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, যাকে সবার আগে রাখছে তাকে সবার পরে বের করতে হবে। তো এই যে বিভিন্ন সিচুয়েশনের উপর ভিত্তি করে আমাদের ডাটাগুলোকে সাজানোর একটা স্ট্রাকচার তৈরি করতেছি আমরা, সেটাই মূলত হচ্ছে ডাটা স্ট্রাকচার। এখন এই ডিপেন্ডেন্সিটা আমরা দুইটা জিনিসের উপর বেস করে তৈরি করবো ডাটা স্ট্রাকচারটা। প্রথমত কি বলছে, it must be rich enough in structure to mirror the actual relationships of data in the real world। এখন খেয়াল করেন যে আমি আপনাদের একটা লগবুক বানাইলাম, বাট সেখানে কারোর মোবাইল নাম্বার রাখলাম না, অর্থাৎ নাম আছে, আইডি আছে, ইমেল আছে, ফোন নাম্বার নেই। তো ইনস্ট্যান্ট যদি আমার কাউকে প্রয়োজন হয় আমি কিন্তু তাকে ফোন করতে পারবো না, কারণ তার নাম্বারটা সেখানে নাই। তাহলে এই জন্য বলছে যে এই ডাটাটাকে রিচ এনাফ হইতে হবে, সেখানে সাফিসিয়েন্ট পরিমাণ ইনফরমেশন থাকতে হবে। এন্ড সেকেন্ডলি কি বলছে, the structure should be simple enough that one can effectively process the data when necessary। এবং সেই ডাটা স্ট্রাকচারটাকে সিম্পল হতে হবে, দেখেই বুঝতে পারবো আমি বা একজন বুঝতে পারবে যে ইউজ করবে যে এখন এখানে কি কাজ করতে হবে, কি কাজ করলে আমি আমার ডাটাটা খুঁজে পাবো। তো দুইটা কাজ, একটা হচ্ছে ডাটাটাকে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন থাকতে হবে, রিচ এনাফ হইতে হবে, এন্ড সেকেন্ডলি ডাটা স্ট্রাকচারটাকে সিম্পল হইতে হবে যাতে করে যে কেউ এটাকে ইউজ করতে পারে যখন প্রয়োজন হয়। ওকে, সো কি বলতে যেটাই যে যখন আমরা একটা কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন বানাবো তখন সেখানে কি থাকবে, সবার নেম, আইডি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আরো যা যা থাকার দরকার সেগুলো থাকতে পারে। তো এগুলো আমরা একটা এক্সেল এর মধ্যে চাইলেই বানাইতে পারি। ওকে, ওই যে বলছিলাম যে ডাটা স্ট্রাকচার হওয়ার জন্য সেগুলো কি, সেখানে আমরা কিছু অপারেশন চালাইতে পারতে হবে, আদারওয়াইজ আমরা এটাকে ডাটা স্ট্রাকচার বলতে পারবো না। সো চারটা বেসিক অপারেশন প্রত্যেকটা ডাটা স্ট্রাকচারের মাস্ট থাকতে হবে, অর্থাৎ এই চারটা বেসিক অপারেশন যদি মানে এই চারটা কোন একটা যদি ফিল না করে কোন একটা ডাটা স্ট্রাকচার, তাহলে তাকে বেসিক্যালি আমরা ডাটা স্ট্রাকচার বলতে পারবো না। সো প্রথমটা কি বলছে, ট্রাভার্সিংটা কি বলছে, অ্যাক্সেসিং ইচ রেকর্ড এক্স্যাক্টলি ওয়ান্স, অর্থাৎ প্রত্যেকটা রেকর্ড আপনি যেন একবারই খুঁজে পান একটা ডাটাবেসে। এটার বিষয়টা কি রকম, ধরেন আপনাদের ইনফরমেশন গুলো আমি 3-4টা ফোল্ডারে রাখলাম। এখন মনে করেন যে ফার্স্ট সিটির মার্কস দিলাম, মনে করেন যে একজন পেয়েছেন 10। এখন সামহাউ মনে করেন যে আমার মার্কসটা গুনতে ভুল হয়েছে,
পেয়েছেন, মনে করেন আপনি গুণে দেখলেন যে স্যার আমি তো এখানে 12 পেয়েছি। ফাইন, তাহলে আমি এখন কি করলাম, ক্লাসে আমার কাছে যেই ফোল্ডারটা আছে সেখানে আপনার নাম্বারটা আমি আপডেট করলাম। বাট আপনার নাম্বারটা যে আরো 3টা ফোল্ডারে আছে সেখানে আমি আপডেট করতে ভুলে গেলাম। তাহলে কি হলো বলেন তো, এইখানে এক ধরনের ডাটা রইলো, ওইখানে আরেক ধরনের ডাটা। দেখা গেল ফাইনালি আপনার ডাটাটা বা আপনার মার্কসটা আপডেট হইলো না। এই ধরনের রিডান্ডেন্সি এড়ানোর জন্য বা আপনার হচ্ছে কি বলে ডিপেন্ডেন্সি এড়ানোর জন্য আমরা কি করব, প্রত্যেক একটা রেকর্ডের জন্য একটা ডাটা এক্স্যাক্টলি একবারই থাকে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ট্রাভার্সিং। অর্থাৎ আপনি যখন ঘুরবো ডাটাবেজে বা রেকর্ডে, তখন সেই ডাটার জন্য এক্স্যাক্টলি একবারই পাই। দেন আছে হচ্ছে আমাদের সার্চিং। সার্চিংটা বেসিক্যালি কি, যে আমি কোনো একটা কারো যদি ইনফরমেশন খুঁজে পেতে চাই, যে 1003 রোলের সমস্ত ইনফরমেশন আমাকে দাও, বা যারা হচ্ছে 80-র উপরে পাইছে তাদের ইনফরমেশন গুলো আমাকে দাও, বা যারা ফেল করছে তাদের ফোন নাম্বার গুলো আমাকে দাও। এই জাতীয় সার্চিং বা সার্চিং জাতীয় অপারেশন জন্য চালানো যায় সেই ডাটা স্ট্রাকচারে, এই অপারেশনটাও মানে এটাও তার একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্সে থাকতে হবে। দেন হচ্ছে ইনসার্টিং। সে আপনাদের ক্লাসে নতুন কেউ অ্যাড হয়েছে, নতুন কেউ আসছে, তাহলে কি তার ইনফরমেশনটা যাতে আমরা আমাদের ডাটাবেসে অ্যাড করতে পারি সেই ব্যবস্থা থাকতে হবে। সেম ওয়েতে যদি কেউ চলে যায় তাহলে তাকে তার ইনফরমেশন ডিলিট করার জন্য ব্যবস্থা আমাদের ডাটা স্ট্রাকচারে থাকতে হবে। কারণ এই 4টা বেসিক অপারেশন যদি থাকে কোনো একটা স্ট্রাকচারে, ডাটা স্ট্রাকচারে, তখন আপনি সেটাকে কমপ্লিটলি ডাটা স্ট্রাকচার বলতে পারবেন। তাছাড়াও আরো কিছু অ্যাডিশনাল অপারেশন সেখানে চালানো যাইতে পারে, বাট মানে নট নেসেসারিলি। লাইক সর্টিং। সর্টিং মানে কি, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, বা বললাম যে যাদের নামটা আপনাদের কাছে সবার নাম হচ্ছে আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাবো বা অ্যালফাবেটিক্যাল রিভার্স অর্ডারে সাজাবো, অর্থাৎ সাজানোর জাতীয় জিনিসপত্র যদি ডাটা স্ট্রাকচার প্রদান করতে পারে, দ্যাটস ফাইন। আর এটা আছে মার্জিং। অর্থাৎ ধরেন যে আপনাদের সেকশন এখন আছে 5টা, তো এখন দেখা গেল সামহাও কোনো কারণে পরের সেমিস্টারে স্টুডেন্ট কমে গেছে, তো তখন আমাদের কি করা হয় নর্মালি, যে একটা সেকশন মার্জ করে দেওয়া হয়। তো মাঝে মাঝে এই মার্জিং এর অপারেশনটাও ডাটা স্ট্রাকচারে চালানোর ব্যবস্থা থাকতে হবে। বাট নেসেসারি এই 4টা আমার অবশ্যই থাকতে হবে। ওকে, এগুলো হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচারের অপারেশনস। আরো কিছু অপারেশনস আছে, এই যে একটা অপারেশন আছে আপডেট। হ্যাঁ, কি বলছে, ধরেন যে আপনাদের যে ফোন নাম্বার দিচ্ছেন সেই ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আপনি এসে অফিসে মনে করেন জানালেন যে আমার হচ্ছে আগে যে ফোন নাম্বারটা ছিল এখন এই ফোন নাম্বারটা আর নাই, নতুন হচ্ছে আমি এই ফোন নাম্বারটা ইউজ করতেছি। তো আপনি এসে যে আপনার আগের ফোন নাম্বারটাকে রিপ্লেস করে গেলেন বা আপডেট করে গেলেন, এই জাতীয় অপারেশনও আমাদের ডাটা স্ট্রাকচারে চালাইতে পারতে হবে। ওকে, সো অ্যালগরিদমটা যদি আমরা মিডের পরে পড়বো, বাট এটার বেসিক কিছু ধারণা আমরা একটু নিয়ে রাখতে চাই যে অ্যালগরিদমটা কি। অ্যালগরিদমটা বেসিক্যালি একটা আমার হচ্ছে কিছু সেট অফ অ্যাকশনস, অর্থাৎ যে কোনো কিছু একটা প্রবলেম তৈরি হবে, সেই প্রবলেমে আপনি একটা সলিউশন বের করবেন। যে কোনো প্রবলেম হতে পারে, সেই প্রবলেমটা হচ্ছে কালকে সকাল 8টার মধ্যে আপনাকে ঘুম থেকে উঠতে হবে, এটা একটা প্রবলেম। এর সলিউশন আপনাকে বের করতে হবে। সলিউশন হচ্ছে আগে ঘুমাইতে হতে পারে বা অ্যালার্ম দিতে হতে পারে বা অনেক কিছু হতে পারে। আপনি পরীক্ষা ভালো করেছেন, এটা একটা প্রবলেম। আপনি এখান থেকে কুমিল্লা যেতে চান, এটা একটা প্রবলেম। বা যে কোনো ধরনের যেটা হচ্ছে একটা আপনি প্রবলেম তৈরি করতে পারেন, সেটা যদি সলিউশন বের করতে চান, সেই সলিউশনটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। এখন সেই সলিউশনটা বের করার জন্য আমার কি করতে হবে, কিছু কাজ অবশ্যই করতে হবে। এই যে দ্য অ্যাকশনস টু বি এক্সিকিউটেড অ্যান্ড কি বলছে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্টলি, দ্য অর্ডার ইন হুইচ দিস অ্যাকশনস টু বি এক্সিকিউটেড। অর্থাৎ কিছু কাজ করতে হবে, দ্যাটস ফাইন, এই যে কাজগুলো আবার অর্ডারটাও মেনটেন করতে হবে। যদি করার পরে আপনি আপনার স্পেসিফিক গোলটা অ্যাচিভ করতে পারেন, তখন আপনি সেই সেট অফ অ্যাকশনসকে আপনি বলতে পারবেন যে এটা হচ্ছে আমার অ্যালগরিদম। এখন এই অর্ডারটা কেন ইম্পর্টেন্ট, চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। এখন কি বলছে, ধরেন যে আপনি নেক্সট দিন হচ্ছে কি বলে ভার্সিটিতে আসবেন, এটা হচ্ছে আপনার প্রবলেম। তাহলে কি করতে হবে, প্রথমে আপনি ঘুম থেকে উঠলেন, শাওয়ার নিলেন, জামা কাপড় পরলেন, ব্রেকফাস্ট করলেন, কাজে চলে গেলেন। তাহলে এই হচ্ছে আপনার অ্যাকশনস গুলা। এখন এই অ্যাকশনস গুলা যদি নির্দিষ্ট অর্ডারে না করে আমি যদি উল্টাপাল্টা করে দিই, উল্টাপাল্টা করে কিরকম হলো, কি বললো, গেট আউট অফ বেড, আচ্ছা এখানে দেয়নি। সে মনে করেন আপনি গেট আউট অফ বেড আপনি দিলেন পরে, আপনি হচ্ছে ইট ব্রেকফাস্ট দিয়ে দিলেন আগে, গেট ড্রেস দিলেন পরে, তারপর দিলেন গেট আউট অফ দ্য বেড। এটা তো আপনার কি বলে কাজের মধ্যে হ্যাম্পার করবে। তো আপনার অ্যাকশনস গুলো ঠিক আছে, বাট অর্ডারিং যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনি আপনার গোলে অ্যাচিভ করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই এখানে কাজের সাথে সাথে কাজের অর্ডার গুলো মেনটেন করা জরুরি, দেন আপনি সেটাকে একটা অ্যালগরিদম বলতে পারবেন।
সো এখানে অ্যালগরিদমের বেশি কিছু আমাদের পড়াশোনার প্রয়োজন নাই, আমরা এগুলো দেখবো না আপাতত, এগুলোর প্রয়োজন নাই। আমরা চলে যাবো হচ্ছে, এটাও দরকার নেই, আমরা চলে আসবো ডিরেক্ট হচ্ছে সুডোকোড। তো সুডোকোড কি আপনাদের স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছুটা ধারণা দিয়েছিল? ধারণা দিল মনে নাই। আচ্ছা, জি স্যার, এটা হলো নো ওয়ারিস, নো ওয়ারিস, আমরা আবার শিখব, সমস্যা নেই, ঠিক আছে। কোনো কিছু আমি আগের জিনিস টেনে নিয়ে আসবো, আমরা সবকিছু নতুন করে শিখবো। ওকে, সো সুডোকোডটা কি বলছে যে নট আ কম্পিউটার প্রোগ্রামস বাট আর মোর স্ট্রাকচারড দ্যান ইউজুয়াল প্রোস। এখন সুডোকোডটা বেসিক্যালি এখন আমি বললাম যে আমি ছোট থেকে বড় করে সবগুলা যে নাম্বারগুলো আমার কাছে 5টা নাম্বার আছে, আমি সেগুলো ছোট থেকে বড় করে সাজাতে চাই। এটার আপনি কম্পিউটার কোড লিখবেন। কম্পিউটার কোড লেখার আগে আপনি নিজের মাথায় একটা সাজাবেন না যে আমি কিভাবে কাজটা করব, যে প্রথমে একজনকে ধরলাম ওই সবচেয়ে বড়, তারপর ওর সাথে সবার কম্পারিজন করলাম, কম্পারিজন করার মাধ্যমে যে সবচেয়ে বড় তাকে সবার লাস্টে পাঠিয়ে দিব। তো মনে করি ভাবে আপনি একটা বাংলা ভাষা একটা লিখতেন, বাংলা ভাষা বা ইংলিশ ভাষা যে কোনো ভাষা লিখতে পারেন। দেন এইটাকে যদি আমরা স্ট্রাকচার্ড ওয়েতে বানাতে চাই, সে আমি এটাকে প্রথমে মানে একটা কোডের আদলে বানাবো, বাট পুরোপুরি কোড হবে না, যে কোনো দেখলে এটা বুঝতে পারবো যে এটা কি করা হয়েছে, বাট সেই জিনিসটা যদি আপনি কম্পিউটারে দেন সেটা কম্পিউটার রান করতে পারবে না, কম্পিউটার বুঝবে না। সেই যাবতীয় আপনার রিপ্রেজেন্টেশনকে আমরা বলি হচ্ছে সুডোকোড। হ্যাঁ, এটা বলতে যে সুডোকোড ইজ ফর হিউম্যান রিডার, নট ফর কম্পিউটার। হ্যাঁ, টু কমিউনিকেট হাই লেভেল আইডিয়াস, নট লো লেভেল ইমপ্লিমেন্টেশন ডিটেলস। বেসিক্যালি বিষয়টা কিরকম, চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। আমাদের একটা প্রবলেমটা হচ্ছে আমরা কোনো একটা অ্যারেতে যে কটা নাম্বার আছে তাদের থেকে ম্যাক্সিমাম যে নাম্বারটা আছে অর্থাৎ সবচেয়ে বড় যে নাম্বার সেটাকে আমরা বের করতে চাই। এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো প্রথমে কি করলাম দেখেন, অ্যারের প্রথম যে এলিমেন্টটা তাকে আমরা কারেন্ট ম্যাক্সিমাম একটা ভ্যারিয়েবল আছে সেখানে অ্যাসাইন করে দিই। দেন কি করলাম, প্রথম যে আছে তার সাথে শুরু করে শেষ পর্যন্ত সবাইকে আমি কম্পারিজন করতে থাকলাম যে সেকেন্ড জন তুমি কি আমার থেকে বড় কিনা। এই যে ইফ কারেন্ট ম্যাক্স ইজ গ্রেটার দেন এআই মানে পরের জন, মানে যে আই এর ভ্যালু 2 থেকে শুরু হয়েছে এন পর্যন্ত যাবে, তুমি আমার থেকে বড় কিনা। যে বড় হবে তাকে আমরা কি করবো, কারেন্ট ম্যাক্সে বসাই দিব। এরকম ভাবে প্রত্যেকটা আইটেম চলা শেষ হওয়া পর্যন্ত লুপগুলা চলতে থাকবে। তাহলে একদম শেষ পর্যন্ত যাওয়ার পরে কি ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাবেন সেটা আপনার কি কারেন্ট ম্যাক্স যেই ভ্যারিয়েবলটা ছিল সেখানে চলে আসবে। এইভাবে এই জিনিসটা যদি এই সেম জিনিসটা এটা দেখে আমি বুঝতে পারছি এটা হিউম্যান রিডেবল, এটা আমি কম্পিউটারে দিলে কিন্তু কম্পিউটারের কোড আকারে এটা রান করতে পারবে না। বাট এটা দেখে কিন্তু আমি আমার কম্পিউটারে কোড লেখার স্ট্রাকচার আমি বুঝে ফেলতেছি যে এইখানে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করতে হবে, দেন এইখানে একটা আমার লুপ চালাইতে হবে, দেন এইখানে ফাইনালি আমি ভ্যালুটা পেয়ে যাব। মানে একটা আমি হুবহু কোড লিখলাম না, বাট কোডের মতো একটা স্ট্রাকচার পেয়ে গেলাম। সো এই জিনিসটাকে আমি বলবো হচ্ছে এটা আমাদের সুডোকোড। সো সুডোকোডের আমরা কিছু উদাহরণ পরবর্তী দেখবো, আমরা জাস্ট বেসিক ধারণা একটা নিলাম। ওকে, সো এরপরে আমাদের এই কন্ট্রোল লজিক কন্ট্রোল স্ট্রাকচার যেগুলো আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফ্লো, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, একটা হচ্ছে কন্ডিশনাল, আর একটা হচ্ছে রিপিটেটিভ। এগুলো আপনারা জানেন, জাস্ট জানার জন্য আমরা এখানে শো করতেছি। সো সিকোয়েন্সিয়াল মানে কি, যে একটার পর একটা এক্সিকিউট হবে, কোনো ধরনের লুপ নাই এখানে, অর্থাৎ একই কাজ বারবার করার কোনো প্রয়োজনীয়তা নেই, এবং সিকোয়েন্স হচ্ছে ফিক্স করা, এরপরে এই কাজ করবে। কোডের মধ্যে যদি এই ধরনের স্ট্রাকচার থাকে সেটাকে আমরা বলেছে সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার, একটার পর একটা যাবে। দেন ইফ দেন এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল স্ট্রাকচার। আপনি একটা কন্ডিশন দিবেন, যদি ফুলফিল হয় তাহলে একদিকে যাবে, না হইলে আরেক দিকে যাবে, এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল স্ট্রাকচার। এটা হতে পারে। আরেকটা আছে হচ্ছে এটাও কন্ডিশনাল স্ট্রাকচার, যে হইলে যে কোনো একদিকে যাবে আর কি। আর লুপটা হচ্ছে কি, লুপটা হচ্ছে রিপিটেটিভ স্ট্রাকচার, আপনি একই কাজ বারবার করবেন, এটাকে বলা হচ্ছে রিপিটেটিভ স্ট্রাকচার। বেসিক্যালি কি, যে আমাদের কন্ট্রোল স্ট্রাকচার কয় ধরনের হয়, 3 ধরনের হয়, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, একটা হচ্ছে ডিসিশন বা কন্ডিশনাল যেটা বলেন, আর একটা হচ্ছে রিপিটেশন। এটাই। ওকে, দেন এখানে আমরা কিছু ফ্লোর এবং সিল ফাংশন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। সো খেয়াল করেন, ফ্লোর এবং সিল আগে পড়েছেন কিনা আমি জানি না, হোয়াট এভার। এখন দেখেন এইখানে একটা নাম্বার দেওয়া আছে। ফ্লোর এবং সিল ফাংশনের কাজ হচ্ছে কোন একটা নাম্বারকে, সে যদি ফ্র্যাকশন থাকে তাকে ইন্টিজার বানানো হচ্ছে ফ্লোর এবং সিল ফাংশনের কাজ। সো খেয়াল করেন এখানে কত আছে, 3.14। এখন এই যে দুই পাশে দুটো দাগ দেওয়া আছে, এটা দেখেন নিচে দাগ দেওয়া আছে, নিচে
নিচে দাগ দেওয়া থাকলে বুঝবেন হচ্ছে এটাকে বলা হয় ফ্লোর ফাংশন, আর যদি এই জিনিসটার উপরে দাগ দেওয়া থাকে সেটাকে বলবো আমরা হচ্ছে সিল ফাংশন। মানে সিলিং মানে কি, সিলিং থাকে উপরে, ফ্লোর থাকে নিচে, দ্যাটস ইট। তাহলে দেখেন 3.14 ওর নিচের ভ্যালু কত, নিচের ভ্যালু মানে নিচের ইন্টিজার ভ্যালু কত হয়, 3 হয়। আবার সেম ওয়েতে 3.14 এই ফ্র্যাকশনালের সিল মানে উপরের ভ্যালু কত হবে, ইন্টিজার 4। এটাই মানে আমাদের কাজ হচ্ছে এটা যদি আমি দেই এই ভ্যালুটা বের করতে পারতেছি কি। সেম ভাবে খেয়াল করেন, এইটা বুঝতে পারছেন যে 3.14 এটার ফ্লোর ফাংশন হচ্ছে 3 আউটপুট দিবে, এটার সিল ফাংশন হচ্ছে 4 আউটপুট দিবে। এটা বুঝা গেছে? না স্যার। জি স্যার। আচ্ছা না স্যার। আচ্ছা আচ্ছা দেখেন 3.14, হ্যাঁ মানে এখন এই জিনিসটাকে যে আমি একটা ফাংশনের মধ্যে পাঠাই, যে ফাংশনের কাজ হচ্ছে এইটার মানে 3.14 এর নিচে যেই ভ্যালুটা আছে, যেই ইন্টিজার ভ্যালুটা আছে সেটা আউটপুট দিবে। তাহলে 3.14 এই নাম্বারের থেকে কম ইন্টিজার কে 3 না, মানে ইমিডিয়েট যেই আপনার হচ্ছে কম যে ইন্টিজারটা আছে সেটাকে শো করবে। তাহলে 3.14 একটা ভ্যালু, এর থেকে নিচে কে আছে ইন্টিজার 3 আছে না, সো এটা 3 রেজাল্ট দিবে। সেম মতে 3.14 এর উপরে ইন্টিজার কি আছে, মানে এর থেকে বেশি, এই ভ্যালুটার থেকে বেশি ইন্টিজার কি আছে 4 আছে। 4, হ্যাঁ তাহলে এটাই আউটপুট দিবে। এটাই কাজ। এখন খেয়াল করেন নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে একটু বিপদে পড়বে। কিরকম দেখেন -8.5 এইটার কি বলছে ফ্লোর ফাংশন বের করতে। এখন -8.5 বড় নাকি -9 বড় বলেন তো? -9 স্যার। এই তো ভুল করছেন, হ্যাঁ -8.5 কিন্তু বড়, ঠিক আছে। সো এই ক্ষেত্রে নেগেটিভ নাম্বারে যখন আমরা ফ্লোর বের করতে যাব তখন কিন্তু উল্টা কেস হবে। কারণ কি -8.5 এর থেকে ছোট কে হবে -9, আবার সেম ওয়েতে -8.5 এর থেকে বড় কে হবে -8। আর নরমালি যদি কোনো একটা পূর্ণ সংখ্যা থাকে তার সিল এবং ফ্লোর ফাংশন সেটাই হবে, কারণ ও নিচে আছে অলরেডি, এর থেকে বড় অনেক ছোট কিছু দেওয়া যাবে না। এই হচ্ছে ফ্লোর এবং সিল ফাংশনের কাজ। ওকে, এগুলো দরকার নাই। আর হ্যাঁ, ওকে দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট ক্লাস। আমরা নেক্সট দিন ক্লাসে হচ্ছে অ্যারে সম্পর্কে একটু পড়াশোনা করব, তারপরে আবার হচ্ছে পরের দিন আমরা আস্তে আস্তে বিভিন্ন ডাটা স্ট্রাকচার শিখবো। নেক্সট দিন হচ্ছে আমরা অ্যারের কিছু বেসিক পড়াশোনা করে ফেলবো। ওকে, সো আজকে আমরা আর আগাচ্ছি না, আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। সবাই লাইনে থাকেন, আমি অ্যাটেন্ডেন্সটা নিব, দেন আমরা ক্লাস শেষ করছি। কারো কোনো জিজ্ঞাসা আছে, কোনো কোশ্চেন আছে? স্যার লাস্টের যে পেজটা ছিল ওইটাতে আবার আমার একটু কোশ্চেন ছিল স্যার, ওই যে লাস্টের পেজটা যদি আরেকবার বুঝাইতেন। ওকে, ওই যে ফ্লোর এবং সিলটা। জি স্যার। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট করেন। বলেন। এই যে স্যার ফ্লোর এন্ড সিলিং এর যে ফাংশন গুলো আছে এগুলোর অ্যারে গুলো দিয়ে কিভাবে যেন বলছিলেন যে বোঝার জন্য, আমি এটা আসলে বুঝিনি স্যার। আচ্ছা আচ্ছা, মানে সিম্বলটা দেখেন, ওই যে 3.14 জি এটা জি স্যার। দেখেন, এই নিচের দিকে একটা দাগ দেওয়া আছে না? জি স্যার। হ্যাঁ, তার মানে নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে ফ্লোর, আর যদি দাগটা উপরে থাকে তাহলে এটা হচ্ছে সিল, সিলিং ফাংশন। বুঝা গেছে? আচ্ছা জি স্যার, জি স্যার। দাগ নিচে থাকলে ফ্লোর, নিচে ফ্লোর তো নিচেই থাকে, আর সিল কি উপরে থাকে। দ্যাটস ইট, এভাবে মনে রাখলেই কাজ শেষ। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ওকে, সো 2026 সামার। আপনারা হচ্ছে 60, আপনারা কত ব্যাচ জানো? 65 বি।
জি স্যার। ওকে, ওকে সবাই স্ক্রিনের দিকে তাকায়েন যে যার যার রোলের পাশে আমি মানে প্রেজেন্ট দেওয়া আছে, আমি অপশন দিচ্ছি কিনা নিশ্চয় থেকে থাকেন আর কি, হ্যাঁ। ওকে, রোল নাম্বার আমি জাস্ট লাস্ট 2 ডিজিট বলবো, হ্যাঁ। তো সবাই একটু কাইন্ডলি মনোযোগ দিবেন। রোল নাম্বার 41 Yes, sir. 43 44 Present, sir. 48 Sir, 4 to koi, sir. 42 হচ্ছে এনরোলমেন্ট হয়নি এখনো, হ্যাঁ। আপনার অবশ্যই আপনার করেসপন্ডিং কোর্স টিচারের সাথে কথা বলতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আপনি ইমিডিয়েটলি আজকে মেসেজ দিয়ে রাখবেন যে স্যার আমার এনরোলমেন্ট হয়নি, যদি এনরোলমেন্ট ফি দিয়ে থাকে। ওকে, 44 আছেন, 48 আছেন, 49 Yes, sir. 51 53 54 Present, sir. 55 57 58 Yes, sir. 60 61 Present, sir. 62 Yes, sir. 63 639 64 65